প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব কর্নিয়াল আলসারেশন বা চোখের কর্নিয়ার ক্ষত নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজউদ্দৌলা। চলুন এ বিষয়ে বিস্তারিত প্রয়োজনীয় পরামর্শগুলো জেনে নেই স্যারের কাছ থেকে। স্যার, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। স্যার, আমরা কর্নিয়াল আলসারেশন বা কর্নিয়ার ক্ষত এবং তার প্রতিকারের উপায় কি সে বিষয়ে আপনার কাছ থেকে অবশ্যই শুনব। তার আগে যদি একটু আমাদের বুঝিয়ে বলেন চোখের কর্নিয়া জিনিসটা কি এবং এটা গুরুত্ব কি এটার। মানুষের দুটো চোখ আছে, দুইটা চোখেরই গঠন প্রণালী একই রকম। তো একটা চোখের গঠন প্রণালী সাধারণভাবে যদি বলি যে তিনটা কোট আছে, এটা আউটার কোট, মিডিল কোট, ইনার কোট। কোট মানে লেয়ার। তা আউটার কোটে স্ক্লেরা, যেটা সাদা অংশ আমরা দেখি, তার সামনে অংশটা হচ্ছে কর্নিয়া। আউটার কোটের এই কর্নিয়া এবং স্ক্লেরা একসাথেই অ্যাটাচ থাকে। আল্লাহর কি রহমত যে কর্নিয়াটা হচ্ছে ট্রান্সপারেন্ট, কাঁচের মতো স্বচ্ছ, কিন্তু স্ক্লেরাটা স্বচ্ছ না, এর ভিতর দিয়ে আলো যেতে পারে না। কর্নিয়া উপরের দিকে লিড আছে, আপার লিড, আর নিচের দিকে আছে লয়ার লিড। এই লয়ার লিড, আপার লিড এবং লয়ার লিড সবসময় কর্নিয়ার উপরেই মুভ করে। আর কর্নিয়ার কোনো বেসিক্যালি ব্লাড ভেসেলস নাই, এটা পেরিভিতে সামান্য ব্লাড ভেসেলস আছে, কিন্তু সেন্ট্রালি কোনো ব্লাড ভেসেলস নেই, শুধু নার্ভ লেয়ার আছে। আর কর্নিয়া গেটস ইন নিউট্রিশন posteriorly from the aqueous humor আর anteriorly from the precorneal film। এটার গুরুত্বটা কি, কাজ কি? কর্নিয়া যেহেতু এটা ট্রান্সপারেন্ট, এখানে চোখের ভিতরে যে আলো যায়, সূর্যের আলো কিংবা রশ্মি, এটা প্যারালাল রেজ অফ লাইট রেজ, সেই কর্নিয়ার ভিতর দিয়ে পাস করে এটা অ্যাকুয়াস হিউমারে যায়, তারপরে লেন্সে যায়, লেন্স থেকে চলে যায় ভিট্রিয়াস, তারপরে রেটিনার সেন্ট্রালিস, ফোবিয়া সেন্ট্রালিস, ওখানে ছবি তৈরি হয় যা আমরা দেখি। সেই ছবিটা আবার posteriorly অপটিক নার্ভ দিয়ে, অপটিক কাইজমা দিয়ে, অপটিক রেডিয়েশন দিয়ে চলে যায় অক্সিপিটাল লোব অফ দ্য ব্রেইন, তখনই আমরা দেখি। তার মানে হচ্ছে আমাদের যে কোনো কিছু দেখার যে প্রক্রিয়া, তার মধ্যে কর্নিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কর্নিয়ার যদি আলসারেশন হয় বা ক্ষত হয়, সেটা থেকে অন্ধত্ব পর্যন্ত হতে পারে আমরা জানি। তো শুরুতে যদি বলেন যে কর্নিয়ার আলসারেশন বা ক্ষত হওয়ার প্রধান কারণগুলি কি কি, কেন এটা ক্ষতিগ্রস্ত হতে পারে? কর্নিয়া সবচেয়ে এক্সপোজ টু দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, চোখটা সবসময় আমরা দেখতেছি, ইট ইজ নট প্রোটেক্টেড বাই অ্যাজ অ্যাবডোমিনাল অর্গানস। তো কর্নিয়াতে যে আলসার হয় সেটা ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টাল, আঘাতজনিত, ম্যাক্সিমামই, মানে 99% অ্যাক্সিডেন্টাল। এটা কোনো মানুষ নিজে নিজে কর্নিয়াকে আঘাত করে না। সাধারণত ব্লান্ট উইপন, খড়ির সে লাগলো, কিংবা শার্প উইপন, পেন্সিল, চাকু, হ্যাঁ, অনেক সময় নাপিতরা চুল কাটতেছে, অজ্ঞানবশত চোখে নাপিতের সিজার লাগে গেল। অনেক সময় বার্ন হয় বাই দ্য অ্যাসিড, অ্যালকালি, কিংবা এই যে ফ্যাক্টরিতে অনেক সময় গ্যাসিয়াস চেম্বারগুলো বাস্ট হয়ে যায়, তখন বাষ্প দিয়েও কর্নিয়া আঘাত হয়ে যেতে পারে। এবং কৃষকরা যখন ধানের মৌসুমে হারভেস্টিং এর সময় যে ধানের মৌসুমে ধান মারাই করেন, এই ধান চোখে গিয়ে কি কর্নিয়ার ক্ষত হয়? এটা একটা বিরাট সমস্যা বাংলাদেশের কৃষকদের জন্য। যদিও কৃষকরা আমাদের জন্য খাদ্য উৎপাদন করে, বিশেষ করে ধান, সবজি, কিন্তু তারা অনেক কৃষক দুর্ভাগ্যবশত কর্নিয়াল ইনজুরিতে আক্রান্ত হয় বা ধানের দিয়ে, কিংবা ধানের মারাই সময়, কিংবা ধান রোপণ করার সময়। লটস অফ ওয়েজ টু অ্যাটাক the cornea by the weapons or chemicals or during activities. আলসারেশন হলে একজন মানুষের কি সমস্যা হবে, কি ধরনের লক্ষণ দেখা দিবে? সাধারণত কর্নিয়ার আলসারেশন হলে কর্নিয়ার যে সাধারণ অ্যান্টেরিয়র ইপিথেলিয়াল সেলসগুলো আছে, সেগুলো ব্রিচ হয়ে যায়, ভেঙে যায় আর কি, ফাঁকা হয়ে যায়। ফলে ওখান থেকেই ইনফেকশন ঢুকে যায়, যে সমস্ত ইনফেকশন ঢুকে যায়, এবং সাথে সাথে পানি পড়ে খুব বেশি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্যথা করে, 3 নম্বর ঝাপসা দেখে, 4 নম্বর চোখটা বন্ধ করে রাখে, এইভাবে চোখটা বন্ধ করে রাখে। অ্যাকুট স্টেজে সাধারণত এই কয়টাই সিমটম নিয়ে আসে। আঘাতজনিত সমস্যা হোক, আমরা তো জানি যে আঘাতজনিত সমস্যা ছাড়াও জীবাণুঘটিত তো আলসারেশন। হ্যাঁ, জীবাণুঘটিত আছে। জীবাণুগুলো তো এত মাইক্রো অর্গানিজম, এগুলো ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল হতে পারে,
তারপরে ভাইরাল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, এগুলো তো সাধারণত দেখা খুব মুশকিল খালি চোখে। তো মরফোলজি অফ দ্য আলসার দেখে আমরা একটা ভালো ধারণা করতে পারি যে কোনটা ব্যাকটেরিয়াল, কোনটা ফাঙ্গাল, কোনটা ভাইরাল। তো সাধারণত এখন আমরা যদি ঢাকার ওরিয়েন্টেডে কথাবার্তা বলি, যে রুগীগুলো তো হয় ভালো একটা হসপিটাল যাবে, যে ইউনিভার্সিটিতে যাবে কিংবা এনআইওতে যাবে, ওখানে সাথে সাথে ইমার্জেন্সি যাইতে হবে। অনেকে যারা অবহেলা করে বিভিন্ন প্রকার ওষুধ দেয়, তাতে আরও ক্ষতি বেশি হতে পারে। তো সাথে সাথে স্ক্র্যাপিং অফ দ্য কর্নিয়াল টিস্যু এটা নিতে হবে। তারপর টিয়ার ফিল্মের পানির কিছু অংশ নিতে হবে ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। তো কালচার অ্যান্ড সেন্সিটিভিটি রিপোর্ট আসতে তো সময় লাগে, তখন আমরা একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে দিই, সাধারণত সিপ্রোফ্লোক্সাসিন আই ড্রপ। তো ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল এই দিয়ে আমরা রুগীকে বলি যে আপনি ভর্তি হয়ে যান। তারপরে আমরা ফলো আপ করে যেভাবে ভালো হয় আপনার সেভাবে চেষ্টা করবো আর কি। এবং ওই কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসার পরে তখন এই অ্যান্টিবায়োটিক যদি কার্যকরী থাকে থাকলো, না হলে চেঞ্জ করে দিবেন। অ্যাকর্ডিংলি আমরা প্রোগ্রেস করব যে কোনটা ভালো হয় আর কি। এই কর্নিয়াল আলসারেশন হলে সেটা চিকিৎসা কি? আপনি যেটা বলছিলেন ওষুধ দিয়ে কনজারভেটিভ চিকিৎসাই শুধু, না কখনো কখনো এটার অন্য কোনো চিকিৎসা আছে? যে আলসার চোখের তো যেহেতু ব্লাড সাপ্লাই নাই, এখানে তো ব্লাড সাপ্লাই না থাকার জন্য ব্লাড না যাওয়ার পর্যন্ত এগুলো সারতে অনেক সময় লাগে যায়। হয়তো 7 দিনও লাগতে পারে, 10 দিনও লাগতে পারে, 2-1 মাসও লাগতে পারে। যদি মেডিকেল ট্রিটমেন্টে আমাদের ইনশাল্লাহ ভালো হয়ে যায়, তাহলে তো আমরা বুঝতেই পারবো যে রুগী বলবে যে আমার ব্যথা কমে গেছে, আমি এখন দেখতে পাচ্ছি, আমার চোখে পানি পড়তেছে না, আমি খেতে পাচ্ছি। তখন আমরা তাকে বলি যে আপনি বাড়ি যান এবং এখানে অ্যাজ পার ইনস্ট্রাকশন আপনি আমাদেরকে দেখাবেন। আর যেগুলো ক্রনিক হয়ে যায়, বিশেষ করে ফাঙ্গাল আলসার, সেগুলোকে আমরা কর্নিয়াল হুড করে দিই, একটা অপারেশন, ছোট অপারেশন, এই কনজেন্টেবল হুড, এই কনজেন্টেবলটা কেটে আপনার একটা ফ্ল্যাপ পর্দার মতো করে ওই কর্নিয়ার উপর দিয়ে অপোজিট সাইডে আমরা মিশাই দিই আর কি। তাতেও অসুবিধা আছে যে ওই কনজেন্টাল হুডে তো ব্লাড ভেসেলস আছে, ওতে ব্লাড যায় সবসময়, ওই ব্লাড থেকেই কর্নিয়াল আলসার নিউট্রিশন পায়, অ্যান্টিবায়োটিক পায়। তারপরে তাতে দেখা গেছে যে এটা ভালো একটা হিলিংয়ের জন্য ভালো উপায় আর কি। এরপরেও আছে কিছু কিছু টার্সোরেফি। তো দুর্ভাগ্যবশত এত করা সত্ত্বেও যদি বডির ডিফেন্সটা ভালো না থাকে, তো কর্নিয়াল আলসার থেকে হাইপোপিয়ান হয়, হাইপোপিয়ান থেকে ইভিআইটিসও হতে পারে, পিছনে ল্যান্স আছে, কমপ্লিকেটেড ক্যাটারাক্ট হতে পারে, এনঅপথ্যালমাইটিস খুব বাজে অবস্থা, প্যানঅপথ্যালমাইটিস এই ধরনের হয় না যে তা না হয়। তো এগুলার অবস্থা খুব একটা ভালো না, অনেক সময় চোখটাও নষ্ট হয়ে যায়। পেশেন্ট ব্যথার চোটে যেহেতু ভালো হচ্ছে না, বলেন স্যার আমি তো আর দেখতে পাবো না, চোখটা বোধহয় আমি রাখতে পারবো না, সে এইভাবেও আমাদের কাছে বলে, এবং ওইভাবেই আমরা তখন একটা মর্মান্তিক সিদ্ধান্ত দিতে বাধ্য হই আর কি। তো যদি কর্নিয়াল আলসারেশনের কেউ সময় মতো চিকিৎসা না নেয়, প্রাথমিক পর্যায়ে অবহেলা করে, যে কোনো কারণেই হোক, সেই ক্ষেত্রে পরিণতি কি হতে পারে? পরিণতি আপনি আগেই বললাম যে ইনফেকশনটা যদি কন্ট্রোল না করি, তো ইট উইল স্প্রেড পস্টিরিয়রলি, পিছনের দিকে চলে যাবে। পিছনে আছে আইরিস, সে আইরিসে আইরাইটিস হবে, ওখান থেকে আবার পুজ হবে। তারপর পিছনে আছে ল্যান্স, সেখানে ক্যাটারাক্ট হবে, স্বচ্ছতা অফ দ্য ল্যান্সটা নষ্ট হয়ে যাবে, সেটাকে বলে কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। পিছনে আছে ভিট্রাস, এগুলো খুব নিউট্রিয়েন্ট, ব্যাকটেরিয়া যদি একটু ঢুকতে পারে তাহলে সাথে সাথে এগুলান খুব র্যাপিডলি গ্রো করে ফেলে আর কি। তো ওই এনঅপথ্যালমিস, প্যানঅপথ্যালমাইটিস, এই সমস্ত মর্মান্তিক ইভেন্টসে চলে যায় আর কি। এবং এক পর্যায়ে অন্ধত্ব মাস্ট। আর যদি ভালো হয়ে যায় কিন্তু দেখতে পাচ্ছে না, সেখানে ওই সিকুইলি হিসাবে হয় একটু ওই মেঘের মতো দাগ পড়ে কর্নিয়াতে, নেবুলা, ম্যাকুলা, এই ধরনের মেঘের, হালকা মেঘের মতো আর কি, মেঘ যেমন ভাসে। তো সেই সমস্ত কেসে যদি ভীষণ খুব খারাপ থাকে, তা আজকে আমাদের দেশেই ক্যারোটোপ্লাস্টি, ওই কর্নিয়ার ওই অংশটাকে সরাই দিয়ে অন্য মানুষের কর্নিয়া আমরা ওখানে ফিট করি, সেলাই কর্নিয়া সংযোজন। এটা কর্নিয়াল ক্যারোটোপ্লাস্টি হয়, আমাদের দেশে হয় এবং হচ্ছেও সবসময়। এটা আমাদের বিরাট গৌরব যে অপারেশনগুলো আগে বিদেশে হয়তো, এখন আমাদের দেশে ডাক্তাররাই করতেছে এবং ভালো মনে, এবং অনেকে এক্সপার্ট হ্যান্ডও আছে। অন্ধত্ব বরণ করা অনেকে দৃষ্টিশক্তি ফেরত পাচ্ছেন। তো আমরা চাই না যে অন্ধত্ব বরণ করুক, তারপরে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার চিকিৎসা যেতে হোক, তার আগেই সতর্ক হওয়া দরকার। আশা করছি সবাই সতর্ক হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের কর্নিয়ায়
আঘাতপ্রাপ্ত হয়ে বা যে কোনোভাবেই হোক যদি ক্ষত বা আলসারেশন হয় তখন করণীয় কি, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো আর্মসের যে মুভমেন্টটা, সেটা হচ্ছে গতদিন যেটা দেখেছিলাম সেটাই হচ্ছে সেকেন্ড সিকোয়েন্স। এটাও আমরা দেখাবো সুপারসেটের মাধ্যমে। এটার যেটা একটা কম্বিনেশন থাকবে, কম্বিনেশনটা এর আগে যেটা দেখেছিলাম সেটা ছিল শেপ এবং মাস্কুলারিটি। এবার যেটা থাকবে শেপ এবং মাস্কুলারিটি, এই দুইটা আমরা একটু কম্বাইন করব। যেহেতু আমরা ম্যাক্সিমাম এটা নিতে পারি হচ্ছে ট্রাইসেপে, যেমন ট্রাইসেপে চলে যাবো আমরা মাস্কুলারিটির জন্য, এবং বাইসেপে আমরা চলে যাবো শেপিংয়ের জন্য, এবং পুরো মুভমেন্টটাই হবে কিন্তু সুপারসেটের মাধ্যমে। এখন দেখুন যে কীভাবে আমরা মুভমেন্টটা করবো। ওকে, প্রথমে আপনারা যে জিনিসটা করবেন, আগে আমরা দেখেছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা বলি প্রিচার হ্যামার কার্ল। ওকে, প্রিচার হ্যামার কার্লের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার বাইসেপটাকে হিট করবে, আপনার বাইসেপের যে লং হেডটা বাড়াবে, মানে বাইসেপটাকে লম্বা করবে। আর এছাড়া এর সাথে সেকেন্ডারি যে জিনিসটা করবে, আপনার যে ফোর আর্মসের যে ব্রাকালি মাসলটা, যেটা ফোর আর্মসের সামনের সাইডে যে মাসলটা, সেটার মানে শেপটা খুব ভালোভাবে আসবে, এবং সেটা আবার ভ্যাসকুলারিটিরও খুব হবে, শেপিং হবে। এবং সেম জিনিস এর আগে আমরা বলেছিলাম যে এটা রিপিটেশনটা আপনি হাই করবেন, যেটা বলেছিলাম 25। ঠিক সেম আপনি ট্রাই করবেন যে 25 রিপিটেশনটা মারবেন। এইটা যখন করবেন শেষ করে সঙ্গে সঙ্গে চলে যাবেন আপনি ক্লোজ গ্রিপে। এটা আগে আমরা দেখেছিলাম কীভাবে মারবেন এটা ক্লোজ গ্রিপটা। আপনি নর্মাল যে এটা মারতেন, বেঞ্চ প্রেসটা মারতেন, সেটা হচ্ছে আপনার একটু ন্যারো গ্রিপ করবে। ন্যারো গ্রিপ বলতে আমরা বুঝি শোল্ডারের ভিতরে, যাদের ফ্লেক্সিবিলিটি খুব বেশি থাকে তারা পুরোপুরি ধরতে পারে, ক্লোজ করে ধরতে পারে। যাদের ওই পরিমাণ নেই, ফ্লেক্সিবিলিটি নেই, তারা জাস্ট আপনার শোল্ডার যে এটা থাকে, ওয়াইটটা থাকে, তার ভিতরে গিয়ে ঢুকাবেন, তাহলে আপনার ন্যারো গ্রিপ হয়ে যাবে। এবং এখানে সেম অন্যান্য ইয়ের মতো জিনিসটা করবেন না যে আপনি খুব নেবেন, মানে ওয়েটটা নেবেন হেভি এবং রিপিটেশন কম মারবেন, তা না। তখন আপনি ওয়েটটা কমাবেন, কিন্তু রিপিটেশনটা আপনি অ্যাটলিস্ট 25 মারবেন। ওকে, তার মানে কি, এই যে এটার সাথে যে জিনিসটা থাকলো কম্বিনেশন, সেটা হচ্ছে প্রিচার হ্যামার কার্ল, এবং তার সাথে হচ্ছে ক্লোজ গ্রিপ। হ্যামার কার্লের মাধ্যমে যে জিনিসটা হবে আপনার বাইসেপের শেপিংটা হবে, এবং ক্লোজ গ্রিপের মাধ্যমে যে জিনিসটা হবে আপনার হাতের ম্যাসিভনেসটা বাড়বে। এটা হচ্ছে সুপারসেটের সেকেন্ড প্রোগ্রাম। আমরা নেক্সট দিন হচ্ছে সুপারসেট থার্ড প্রোগ্রামটা দেখাবো, সেটা দিয়ে আমরা ক্লোজ ডাউন করবো। কারণ কি ওইটা এরকম মানে 3টা সুপারসেট মিলে যদি আপনি এক্সারসাইজটা করেন, তাহলে আপনার হাতের মাসলটা যে জিনিসটা হচ্ছিল না, ইমপ্রুভমেন্টটা হচ্ছিল না, একটা জায়গায় যে ফিক্সড হয়ে গেছিলো, ওই ইমপ্রুভমেন্টের ব্যারিয়ারটা একটু খুলে যাবে। প্রিয় দর্শক, আমরা জানি শিশুর মেধা বিকাশে খাবার দাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি, শিশুর মেধা বিকাশে কোন খাবার কি ভূমিকা পালন করে। সন্তান হওয়ার পরে অনেক পিতামাতারই একটা বিষয়ে চিন্তিত থাকেন, কিভাবে বাচ্চাদের মেধা বিকাশ করা যায়। তো শুধুমাত্র চিন্তিত হলেই চলবে না, আমাদেরকে জানতে হবে কোন ধরনের খাবারগুলো এই মেধা বিকাশে সাহায্য করে থাকে। এবং আমরা সবসময় চিন্তা করি যে কোনো মেডিকেশন দিয়ে এটা করা যায় কিনা। সহজেই যদি কোনো খাবার থেকে মেধা বিকাশ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা দেখব যে সহজেই পুষ্টিযোগ্য যে খাবারগুলো সেগুলো আমরা নিব। এতে কিছু কিছু খাবার সাহায্য করে থাকে, প্রধানত সিরিয়ালের মধ্যে ওটমিল, যেটি কনস্টিপেশন দূর করে এবং হাই ফাইবার সমৃদ্ধ, এতে আয়রনও রয়েছে। আয়রন বাচ্চাকে যথেষ্ট সজাগ থাকতে সাহায্য করে। সকালের নাস্তায় যদি বাচ্চাকে ওটমিল খাওয়ানো হয়, তাহলে এটি একটি যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ খাবার। এছাড়া রয়েছে মাছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে, ওমেগা 3, যেটি স্মৃতিশক্তি তৈরি করতে সাহায্য করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে তৈরি করে এবং যথেষ্ট স্মৃতিশক্তি ধরে রাখতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে মাছে, তাকে বলা হয় ডিএইচএ, যা ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড। বর্তমান সময়ে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে ডিএইচএ, এবং আমরা সাপ্লিমেন্ট হিসেবে ডিএইচএ নিয়ে থাকি। কিন্তু আমরা যদি প্রচুর পরিমাণে মাছ খেয়ে থাকি এবং সন্তানের প্রতিদিনের খাবারে যদি আমরা মাছের ভাগ রেখে থাকি, তাহলে কিন্তু এই ডিএইচএর অভাব পূরণ করা যায়। আরেকটি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে দই। প্রতিদিন অন্তত একবেলা যদি বা সন্তানকে দই খাওয়ানো হয়, তাহলে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা পূরণ হয়। এবং যারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বাচ্চাকে যথেষ্ট প্রাণবন্ত রাখে, যেসব বাচ্চা চঞ্চল থাকে ক্যালসিয়ামের কারণে। বাদাম একটি অন্যতম খাবার। বিকেলের নাস্তায় কিন্তু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ডেজার্ট আইটেমে বাদামটা দিতে পারি, যেটাতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং এটিও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে।
জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্ত যদি আমরা বাচ্চাদের প্রোটিন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রতিদিনের মেনুতে রাখি, তাহলে কিন্তু বাচ্চাদের সহজেই মেধা বিকাশে সহযোগিতা হয় এবং বাচ্চাদের শুধুমাত্র মেধা বিকাশ করলেই চলবে না, স্মৃতিশক্তি যেন ধরে রাখতে পারে সেই ব্যাপারটিকেও খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সবজি এবং ফল যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, সেই ফলগুলো যদি আমরা তাদের খাদ্য তালিকায় রাখি, যেমন ব্লুবেরি বা স্ট্রবেরি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 সমৃদ্ধ, যা শর্ট টার্মের মনোযোগ ধরে রাখতে বাচ্চাদেরকে সাহায্য করে থাকে। ড্রাই ফ্রুটসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এবং যেমন হলো চেরি এবং কিশমিশ। আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের টিফিন এবং ডেজার্ট আইটেমে কিন্তু কিশমিশ দিতে পারি এবং এই আয়রন কিন্তু বাচ্চাকে সজাগ থাকতে সাহায্য করে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটি আমরা বাচ্চাদের ডিম থেকে পেয়ে থাকি। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে কলিন, যা শরীরে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি অ্যাসিটোকোলিন না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের সঠিকভাবে ব্রেনের বৃদ্ধি হবে না। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্তই কিন্তু বাচ্চাদের সঠিকভাবে মস্তিষ্কের বিকাশ হয়ে থাকে। এই সময়গুলোতেও যদি আমরা পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো সঠিক পরিমাণে দিতে পারি প্রতিদিনের খাদ্য তালিকায়, তাহলে কিন্তু মায়েদের এই সমস্যাগুলো থাকবে না যে আমার বাচ্চা কিছু মনে রাখতে পারে না এবং সহজে পড়ালেখা ভুলে যায়। অনেক মায়েরা যেটা করে থাকেন যে সকালে বাচ্চাদেরকে স্কুলে ব্রেকফাস্ট না করিয়ে পাঠান। আমি তাদেরকে বলবো যে অবশ্যই বাচ্চার সকালের খাদ্য তালিকা ঠিক থাকতে হবে, এবং সেখানে একটি সিরিয়ালের সাথে যদি আপনি কিছু ড্রাই ফ্রুটস মিক্সড করে দেন, তাহলে বাচ্চা যখন স্কুলে যাবে সকালে সে কিন্তু মনোযোগ দিতে পারবে সেই লেখাপড়ায়, এবং সে কিন্তু স্কুল থেকে সঠিকভাবে সেই পড়ালেখা তুলে আনতে পারবে এবং আপনাকে সহযোগিতা করতে পারবে। কারণ মায়েরা কমপ্লেন করে থাকেন যে বাচ্চা স্কুল থেকে আসার পরে টিচার কি পড়িয়েছে সেই কথাটিই কিন্তু বাচ্চা বলতে পারে না, এবং এটা কিন্তু পুরোটাই নিউট্রিশনাল ল্যাকিংস, এবং এই ক্ষেত্রে কিন্তু পিতামাতাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শীতে পায়ের মোজায় দুর্গন্ধ হতে পারে। এই সমস্যা এড়াতে একাধারে 6 ঘন্টা বেশি মোজা পরিধান করবেন না। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, সাধারণত 45 থেকে 60 বছর বয়সে সবাই জীবনের কোনো না কোনো সময়ে অস্টিওআর্থ্রাইটিসে ভুগে থাকেন। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।